আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ১/১১-র কুশীলব জেনারেল মাসুদ ৫ দিনের রিমান্ডে। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ১/১১-র অন্যতম কুশীলব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্যাতনের নেপথ্য নায়ক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। আদালতে পাঠানোর আগে গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা মোট ১১টি মামলার তথ্য পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় ৩টি মামলা বিচারাধীন। সেসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ফেনী জেলার আরও ৩টি মামলা এবং ডিএমপিতে ৫টি মামলা সহ মোট ৮ মামলা তদন্তাধীন। এছাড়া তার বিরুদ্ধে দুদক ও সিআইডিতে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে ডিএমপি বনানী, পল্টন, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধে আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পল্টন থানার মামলাটি মানব পাচার মামলা। তিনি ওই মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে ১/১১-র ঘটনা ডিবি তদন্তে আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা নির্দিষ্ট মামলার বিষয়ে তদন্ত করি। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলোতে তার সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেগুলো আমরা তদন্ত করে দেখব। তবে আমরা আপনাদের নিশ্চিত করছি, বাংলাদেশ পুলিশ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সব অন্যায় অবিচারের যথাযথ বিচার নিশ্চিত করবে। ১/১১-র কোনো ভুক্তভোগী ডিবির কাছে অভিযোগ করেছেন কিনা প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো কোনো অভিযোগ পায়নি, পেলে তদন্ত করা হবে। এতদিন পর তাকে কেন গ্রেপ্তার করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ডিবি আগেও একাধিকবার তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে, কিন্তু তাকে পাওয়া যায়নি। তিনি দেশেই পলাতক ছিলেন। মাসুদ উদ্দিন চৌধুরীর রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেয়ার সময় সিএমএম আদালত প্রাঙ্গণে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এ সময় উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে ময়লা পানি নিক্ষেপ করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তাকে পোড়া মোবিল ছুঁড়ে মারা হয়েছিল। এ সময় পুলিশ দ্রুত তাকে হাজতখানায় নিয়ে যায়। ২০০৭ সালের ১১ই জানুয়ারি জরুরি অবস্থা জারি এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার নেপথ্যে থেকে প্রভাব বিস্তার করা সেনা কর্মকর্তাদের অন্যতম ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। ওই সময় সেনাবাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ ৯ম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদকে ১/১১-র ঘটনার নাটের গুরু বলে মনে করা হয়। পরে তিনি লেফটেন্যান্ট জেনারেল, পরে পদোন্নতি পেয়ে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও নিযুক্ত হন। তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি ওই সময়কার আলোচিত ও বিতর্কিত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম.এ. মতিন ওই কমিটির প্রধান হলেও পর্দার আড়ালে থেকে জেনারেল মাসুদি যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করতেন। এ কমিটির মাধ্যমে যৌথ বাহিনী পরিচালিত দেশের শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং দুর্নীতির মামলায় জড়ানোর প্রক্রিয়া চালানো হয়। ওই সময় কমিটির সিদ্ধান্তে বিএনপি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ রাজনীতিকদের পাশাপাশি দেশের শীর্ষ কয়েকজন ব্যবসায়ীকেও সে সময় আটক করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও সে সময় গ্রেপ্তার করে দুর্নীতি মামলা দেয়া হয়েছিল। জেনারেল মাসুদের তত্ত্বাবধানে বন্দী অবস্থায় তারেক রহমানের উপর অমানসিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ রয়েছে। মাসুদ চৌধুরীর নেতৃত্বে একটি সিন্ডিকেট শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের জিম্মি করে গ্রেপ্তার এবং রিমান্ডের ভয় দেখিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় বলে ওই সময় অভিযোগ ছিল। পারিবারিকভাবে জেনারেল মাসুদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মীয়। তিনি খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দারের ভাইরা।
অভিযোগ রয়েছে আত্মীয়তার সম্পর্কের জেরে 4 দলীয় জোট সরকারের আমলে তিনি গুরুত্বপূর্ণ নবম ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছিলেন। তবে 111-এর পর তার কারণেই জিয়া পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়। 1/11 পরবর্তী সময়ে সবচেয়ে আলোচিত বিষয় ছিল তথাকথিত -2 ফর্মুলা, যার মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এর পেছনে জড়িত ছিলেন দুই দলের কয়েকজন নেতা সহ সামরিক কর্মকর্তারা। -2 ফর্মুলার অংশ হিসেবে শেখ হাসিনাকে প্রথমে চিকিৎসার নামে বিদেশে পাঠানো হয়। পরে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তবে খালেদা জিয়া বিদেশে যেতে অস্বীকৃতি জানালে তার উপর নানাভাবে চাপ প্রয়োগ করা হয়। এর অংশ হিসেবে তার বড় ছেলে তারেক রহমানকে 2007 সালের 7 মার্চ গ্রেপ্তার করা হয় এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে শেখ হাসিনা দেশে ফেরার পর ওই বছরের 16 জুলাই প্রথমে শেখ হাসিনাকে এবং 2 সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে -2 ফর্মুলা ব্যর্থ হওয়ার কারণে সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সঙ্গে মাসুদ উদ্দিনের মধ্যে দূরত্ব বাড়ে বলে অভিযোগ রয়েছে। মাসুদ উদ্দিন ও তার কয়েকজন সহযোগী -2 ফর্মুলার উদ্যোক্তা ছিলেন বলে জানা যায়। এদিকে -2 ফর্মুলা ব্যর্থ হলেও পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাদের এক্সিট পয়েন্ট হিসেবে ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে। ফলে 2008 সালের নির্বাচনে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মাসুদ উদ্দিন চৌধুরী তার কর্মজীবন শুরু করেছিলেন শেখ মুজিব আমলের রক্ষী বাহিনীতে। এর আগে তিনি চট্টগ্রামে ক্লার্কের চাকরি করতেন। দুর্ভিক্ষের সময় তিনি রিলিফ হিসেবে আসা 2 ট্রাক নারিকেল তেল চোরা কারবারিদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রাম এবং ময়মনসিংহে একাধিক মামলা হয়। মামলা থেকে বাঁচার জন্যই তিনি রক্ষী বাহিনীতে যোগ দিয়েছিলেন। 75-এর পট পরিবর্তনের পর অন্যদের সঙ্গে তাকেও রক্ষী বাহিনী থেকে সেনাবাহিনীতে আত্মীকরণ করা হয়। পরে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জানা গেছে রক্ষী বাহিনী থেকে একমাত্র তিনিই সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে যেতে পেরেছিলেন। 111-এর সময় সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সঙ্গে স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্বে 2008 সালের জুন মাসে মাসুদ চৌধুরীকে সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে তাকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরও তাকে ওই পদেই বহাল রাখেন। পরে 4 দফায় তার চাকরির মেয়াদ বাড়ানো হয় এবং 2014 সাল পর্যন্ত দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন তিনি। চাকরিকালে দাক্ষিণ্য পাওয়া ছাড়াও অবসরের পর দেশে এসেছিলেন শেখ হাসিনার সরাসরি ছত্রছায়ায়। অবসরের পর ঢাকায় একটি 5 তারকা মানের রেস্টুরেন্ট খুলে ব্যবসা শুরু করেন মাসুদ উদ্দিন চৌধুরী। পাশাপাশি শুরু করেন জনশক্তি রপ্তানির ব্যবসা। এর মাধ্যমে তিনি মানব পাচার সিন্ডিকেটের হোতা বনে যান। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে 1128 কোটি 61 লাখ টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হন মাসুদ উদ্দিন। তিনি 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছিলেন। দলীয় মনোনয়ন পেতে বিপুল অর্থ নিয়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন। তবে শেখ হাসিনার পরামর্শে তিনি আওয়ামী লীগের পরিবর্তে জাতীয় পার্টিতে যোগ দেন। দলের মনোনয়ন পাওয়ার পাশাপাশি সভাপতি মণ্ডলীর সদস্যও নির্বাচিত হন। 2018 সালের রাতের ভোটের নির্বাচনে তিনি ফেনী 3 আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিজয়ীও হন। 2024 সালের নির্বাচনেও তিনি ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। মালয়েশিয়ায় মানব পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত 1128 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালের 11 মার্চ দুদকের এক মামলায় মাসুদ উদ্দিনকে আসামি করা হয়। এছাড়া 2025 সালের আগস্টে অর্থ পাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরী তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে আরেকটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ওই মামলায় মাসুদ উদ্দিন এবং তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান 5M ইন্টারন্যাশনালের বিরুদ্ধে 100 কোটি টাকা পাচারের অভিযোগ করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে স্বকীয়তা বজায় রেখে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক চললেও সার্বভৌমত্ব হাতছাড়া হয় 111-এর সময়। 111-এর সরকারের এক বছরের মাথায় 2008 সালের ফেব্রুয়ারিতে সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ভারত সফরে গিয়ে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান তার কাছে চাকরির নিশ্চয়তা সহ আরও কিছু বিষয় দেন দরবার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এলে কোনো সমস্যা হবে না বলে প্রণব মুখার্জি আশ্বস্ত করেন বলে জানা যায়। পরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে নতজানু কূটনীতি চলতে থাকে। ফ্যাসিস্ট হাসিনার 15.5 বছরের শাসনামলে ভারতের সঙ্গে একের পর এক অসম চুক্তি করতে থাকে বাংলাদেশ। ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা 2008-এর নির্বাচনের পাশাপাশি 2014, 2018 ও 2024 সালের কথিত নির্বাচনী বৈতরণী পার হয়েছিলেন। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।